আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, লক্ষ্মীপুরে পরিস্থিতির অবনতি, নোয়াখালী আশ্রয় কেন্দ্র ঢুকতে শুরু করেছে পানি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি, ধর্ম ও দলের ভিত্তিতে দেশকে বিভক্ত না করার আহ্বান দলীয় আমিরের। এবং আওয়ামী লীগ সহ কোনো দলকেই নিষিদ্ধ করার পক্ষে নয় সরকার, জানালেন আইন উপদেষ্টা। সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করা হবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এর মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনীতে ২, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরও জানানো হয়, বর্তমানে ৭৩টি উপজেলা বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৫২৮টি। ১১ জেলায় ১২,২৭,৫৫৪টি পরিবার পানিবন্দী। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৮,২২,৭৩৪ জন। অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর আগে গত ২২ আগস্ট রাতে জেলার বুড়িচংয়ে বুরবুরিয়া এলাকার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে এখনও পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা। তলিয়ে আছে পথঘাট। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি নেই। কোথাও হাঁটু, কোথাও কোমর এবং কোথাও গলা পরিমাণ পানির নিচে তলিয়ে রয়েছে গ্রামের পর গ্রাম। একই অবস্থা জেলার সবকটি উপজেলায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিবন্দী প্রায় ৯ লাখ মানুষ। এছাড়া সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুর্ভোগে রয়েছেন রাঙামাটির কাপ্তাই হ্রদ তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় পদ্মা সহ ৩টি নদীতে নতুন করে পানি বাড়েনি। এসব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী তীরবর্তী কিছু এলাকা নিমজ্জিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে পানি বৃদ্ধি পায়নি। বর্তমানে পদ্মা নদীর পানি বিপদসীমার ১.৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নোয়াখালীর কবিরহাটে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। দুর্গম গ্রামগুলোতে এখনো আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। এদিকে বন্যায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে তীব্র খাদ্য সংকটে পড়েছে বানভাসী মানুষ। কবিরহাটের বিভিন্ন গ্রাম ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। আপনার নাম কি? বন্যার পানি আসার পর থেকে আর বাইরে যেতে পারেননি ৭০ বছরের এই বৃদ্ধ। একটি পা না থাকায় আশ্রয় কেন্দ্রেও যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। এরই মধ্যে ঘরে পানি ঢুকেছে, আর একটু বাড়লেই ডুবে যাবে শোবার চৌকিটাও। পানি টানির ভিতরে তো আর কি রুম বসবাস করি, আল্লাহ রেখেছে বেশি কি কম কমই যাবো। আজকে বেড়ে সুরে আরেক সুরে হয়ে যেত আর সইতে উঠে যাবো, আর কমে যাবো। একমাত্র ছেলের অকাল মৃত্যুর পর এসে উঠেছিলেন মেয়ের বাড়ি। সেখানে এখন কোমর সমান পানি। গুরুতর অসুস্থ বাবাকে হাসপাতালেও নিতে পারছেন না মেয়ে। এখন ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন, কিন্তু কিভাবে ডাক্তারের কাছে নেব? পানি দেখে নিতে পারতেছি না, পানির সমস্যার কারণে। দরজাতে পানি এক কোমর, বাড়িতে পানি, কাপড় বাঁচানো এক রান হয়ে গেছে। পানি উঠে অনেক সাথের ঘরটি ডেবে গেছে, যে কোনো সময় ধসে পড়বে। মৃত্যু ভয়ে সন্তানদের নিয়ে পাশের আশ্রয় কেন্দ্রে উঠেছেন এই মা। ওর ঘরের ভিতরে সাপ ঢুকে, আর অনেক কিছু ঘরের ভিতরে খাইতে মারি না। ঘরটা ব্যাগ ফাঁড়া দিলে ব্যাগ ঘর নামি যায়, গাড়ি যার গই ফাঁকটা কইতে মারি না। লেফটেন্ট ব্যাগ ডুবি গেছে। কবিরহাটের আশ্রয় কেন্দ্রগুলোতেও পানি উঠছে। ফলে পরিবার এবং সাথে আনা গবাদি পশুগুলোকে নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। শহর থেকে যেসব গ্রাম দূরে, সেখানে যাচ্ছে না ত্রাণ। অনেকটা না খেয়েই দিন কাটাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। আমার ১৭টা গরু আছে এখানে, মহিষগুলো আমার।
আমরা মোষের খাবার নিয়ে গরুর খাবার নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। খানা প্রচুর অন্য নদীকে দিয়ে চলে যায়, এখানে রুকে না মানুষ। একবারই দেখেন তো আমরা পানিতে বাসি কি করুম, খাওয়া দাওয়া সামান্য যা কদু দে তাই কদুর কষ্ট করে দিন কাটিয়ে রে। আমি কার দাদু থাকবার মতন বুঝিনি, থাকতাম হারিয়েন না। আজকে 2 দিন পর্যন্ত রাইনতাম হারিয়েন না, বেশি পানি আমরা। পানিতে ডুবে যাওয়া ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এসব এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে আসতে পারছে না স্বেচ্ছাসেবীরা। পানিবন্দী এসব গ্রামগুলোতে এখন শুধু দীর্ঘশ্বাস আর হতাশার গল্প। দিন দিন পানি ঢুকে পড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতেও। দ্রুত এই পানি না নামলে সংকট আরো বাড়বে বলে ধারণা স্থানীয়দের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। বৃষ্টি কমার পাশাপাশি পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারী উপজেলার। তবে বন্যার পানি নামার সাথে সাথেই ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়িঘর, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নদীর বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই ক্ষতের চিহ্ন স্পষ্ট। এবারে বন্যায় শুধু চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3.5 লাখ মানুষ, আর পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 5 জন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্যার পানি ভাসিয়ে নিয়েছে ঘরবাড়ি, জনপদ, আর এতে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হুসনে আরার মতো আরো লাখো মানুষ। সব হারিয়ে যেন কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন তিনি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই তার বাস। তাদের পানি চলে এসে অরাই ইন্দিনি সিজেন্দি পানি চলে এসে তারা কোনো কাহন করে নোহারি বেইন নালা নোহারি গেই বেইন। এখানে আমরা ঘরের পর্যন্ত দেখতে পাই না, হঠাৎ মানে দেখতে দেখতে পানি মানে 1 গলা পর্যন্ত পানি গেছে। আমার এই ঘরের সম্বন্ধে আপনারা দেখতে পারেন এখানে কতটুকু পানি ঘরে আছে, এখানে সব জায়গাতে। 55 বছর হয়েছে আমার জীবনে এরকম পানি আর দেখিনি আমরা কোনো সময়। 91 দেখছিলাম আরো কম ছিল, এতটুকু ক্ষতিগ্রস্ত হয় নাই। এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একতলা যেগুলো ভবন আছে, বাড়ি আছে, সব ডুবে গেছে। প্রাণহানির পাশাপাশি সড়কেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফটিকছড়ি, রাউজান, মিরসরাইয়ের প্রত্যন্ত এলাকায়। পানি নামতেই ফুটে উঠেছে সেই সব ক্ষতচিহ্ন। এসবের পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব আর পানিবাহিত নানা রোগ। তবে দুর্যোগ পরবর্তী সময়ে পুনর্বাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি সেবা সংস্থার পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারি এনজিও ও সামাজিক প্রতিষ্ঠান। পানির সংকটটা কিন্তু এখনো আছে। আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দিচ্ছি এবং কিভাবে খাবে সেটারও আমরা বলে দিচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা ফটিকছড়ির হালদার পাড়ে যেগুলো দেখলাম অনেকগুলো ঘর ভেঙে গেছে। দুর্যোগ অবস্থায় বলবো যারা বিত্তশালী আছে তাদেরকে, তাদের যারা গড় দুয়ার গরিব মানুষ যারা পড়ে আছে এভাবে তাদের মানে একটু সহায়তা করার জন্য, এগিয়ে আসার জন্য। চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে এবারের বন্যায় শুধু মিরসরাই ও ফটিকছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 590 কিলোমিটার রাস্তা, আর ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে 125টি। অন্যদিকে 7 উপজেলায় ক্ষতি হয়েছে 1,53,103 হেক্টর জমির আউশ ও আমন ধান এবং গ্রীষ্মকালীন সবজি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বন্যার পানি নামার সাথে সাথে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নদী ভাঙন। তীব্র স্রোতে অনেক স্থানে ধসে পড়ছে বাঁধ। নদী ভাঙনের শিকার হয়ে বারবার ভিটেমাটি হারানো উপকূলের বাসিন্দাদের দাবি স্থায়ী সমাধানের। পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, নদীর তীর সুরক্ষায় অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ দেয়ার রাষ্ট্রের অর্থ খরচ হলেও টেকসই হচ্ছে না এসব বাঁধ। মিজান শাহজাহানের রিপোর্ট। বাচ্চা দুষ্টামি করে না, বুঝতে হবে যে সে অসুস্থ, তার কোনো প্রবলেম আছে। একইভাবে যে নদী পার ভাঙে না, বুঝতে হবে তার কোনো প্রবলেম আছে। একুল ভেঙে অকুল গড়া নদীর স্বাভাবিক বৈশিষ্ট্য হলেও পরিকল্পনায় দুর্বলতার খেসারত হিসাবে অনেক সময় বাঁধ টেকসই হয় না বলে জানান এই পানি সম্পদ বিশেষজ্ঞ। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় 386 কোটি টাকা ব্যয়ে কংক্রিট ব্লকের বাঁধ দেওয়া হয়। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে মেঘনার মোহনা দিয়ে নেমে যাচ্ছে বঙ্গোপসাগরে। এতে মেঘনা নদীতে পানির চাপে উলানিয়াকে রক্ষার জন্য বসানো 386 কোটি টাকার বাঁধ জলে ডুবতে শুরু করেছে। আমাদের দেশে পাথর নেই, কাজেই পাথর বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। আমরা পাথরের অভাবে কংক্রিট ব্লক কিংবা জিও টেক্সটাইল ব্যাগের মধ্যে বালু ভরে
সেটা ব্যবহার করি। কংক্রিট ব্লক হলেই কাজ করবে তা না, কংক্রিটের ব্লকের ওজনটা কত, কোন ঢালে রাখা হয়েছে, অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো রাখলে ঠিক আছে। শুধু দক্ষিণাঞ্চল নয়, বন্যার পানি পুরোপুরি নামা শুরু হলে নদী ভাঙন দেখা দেবে অন্যান্য স্থানেও। ফলে একটি দুর্যোগের ক্ষত শুকানোর আগেই আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হতে হবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের। তথাকথিত বিশেষজ্ঞরা যে ভুলটা করেন, আমরা নদীতে যতটুকু পাড়টা দেখতে পাই তলদেশ পর্যন্ত, এইখানে আমরা কিছু কাজ করতে চেষ্টা করি, কিন্তু বর্ষার সময় নদীর তলদেশ অনেক নিচে চলে যায়, কাজে ওই ডিজাইনটা কমপ্লিট হয় না। এটা না জানার কোনো কারণ নেই, যে কোনো প্রকৌশলীর জানতে পারা উচিত। পানি বিশেষজ্ঞ আইনুল নিশাত আরো বলেন, বড় বাজেটে অবকাঠামো নির্মাণ করলে উন্নয়ন হয় না যদি তা প্রকৌশলগত দিক থেকে টেকসই ও আন্তর্জাতিক মানের না হয়। ভারতের যে অংশ, মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রচন্ড বৃষ্টি। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। নিষেধাজ্ঞা থাকলেও গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রকাশ্যে রাজনীতিতে আসে জামাত শিবির। দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, এখন দলের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করবেন তারা। ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা হলে তৃতীয় পক্ষ মাতব্বরির সুযোগ নেবে বলে আশঙ্কা জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় স্বার্থে বিভক্তি তৈরি হয় এমন কিছু না করতে সবার প্রতি আহ্বান জানান দলটির আমির। এ সময় তিনি বলেন, দেশের অনেক সম্পদ আছে, একই সাথে আছে বিভিন্ন চ্যালেঞ্জ, যার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। জামাত ক্ষমতায় গেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বস্ত করেন ডাক্তার শফিকুর রহমান। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত না, যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে, এটি আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। জামাতে ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে জামাতকে নিষিদ্ধ করেছিল। সচিবালয়ের সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সরকার। আদালতে কোনো আসামির ওপর হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেফতার করা হবে না। ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা, সেটা একটা দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালে গুমের শিকার হয়ে ভারতের অবস্থান শেষে দীর্ঘ 1 দশক পর নিজ জেলা কক্সবাজারে এলে উপস্থিত নেতাকর্মীদের তিনি একথা বলেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিএনপির এই নেতাকে স্বাগত জানাতে
জানাতে কক্সবাজার শহর সহ চকরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে ঢল নামে নেতাকর্মীদের। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে, আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আহ্বান জানাবো আমরা যেন আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখি এবং সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি, যাতে আমরা আমাদের বহির ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারি। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালে ২৫ আগস্ট নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন। খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মামলায় এখনও কেউ গ্রেফতার হননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট শেরপুর শহরে প্রশাসনের গাড়ি চাপায় শিক্ষার্থী শার্দুল আশিস সৌরভ নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাবেক হুইপ আতিক ও সাবেক স্বতন্ত্র এমপি ছানু সহ ৮৭ জনের নামে এবং আরও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। নিহত শার্দুল আশিস সৌরভ শেরপুর শহরে ডাক্তার সেকান্দার আলী কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নওগাঁয় মাদক মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াইপাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী। শিক্ষা সংস্কার রাষ্ট্র সংস্কারের অংশ এই স্লোগানে রংপুরের নটাবাড়ি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। সকালে পীরগাছা উপজেলার নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জাল সনদকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবি করেন। একই সাথে নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যর্থতা সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেন শিক্ষার্থীরা। উনি অনেক দুর্নীতি কাজ করছে। এই যে যদি কোনো চাকরির জন্য আসে, টাকা দিলে ওটা মারি খায়, কাজটা আর করে দেয় না। আমাদের নিয়মিত ক্লাস হইতেছে না, আবার আমাদের এসএসসি রেজাল্টও খারাপ হইতেছে। আজ 12টার সময় আমার কাছে নিয়োগ না স্যার, আমাকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আমি এই কথাটা আজ কোনো কাউকে বলিনি। এখানকার প্রধান শিক্ষক উনি একটা পারিবারিক প্রতিষ্ঠান বানাই ফেলছে। পারিবারিক প্রতিষ্ঠান বলতে ওনার যে ভাই ব্রাদার যত কিছু আছে, শ্বশুরবাড়ি আত্মীয় থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন এনে এই প্রতিষ্ঠানের মধ্যে তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষকের যে সার্টিফিকেট সমস্ত জাল এবং ভুয়া ছিল। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। দুপুরে পিরোজপুর পুরাতন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। সংখ্যালঘু সম্প্রদায় কোনো প্রকার জুলুম নির্যাতনের শিকার হলে কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান ও তাদের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা হলে সাধারণ মানুষই তার দাঁত ভাঙা জবাব দেবে, আর জনতার সাথে থাকবে বিএনপি। নড়াইলে জন্মাষ্টমীর আলোচনা সভায় বিএনপি নেতারা এ ঘোষণা দেন। নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে পান্তিতা গ্রামে মুলিয়া ইউনিয়ন বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারের আশুলিয়ায় বন্ধ হয়ে গেল বার্ডস গ্রুপের 4টি তৈরি পোশাক কারখানা। সকালে কারখানা 4টির গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেয় মালিকপক্ষ। এরপর শ্রমিকরা কারখানার কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করেন। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা কয়েক ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ স্থানীয়রা। চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত কয়েকদিন ধরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল জানান, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠি শহরে জলাবদ্ধতা নিরসনে প্রভাবশালীদের দখলে থাকা খাল মুক্ত করে খনন শুরু করেছে পৌরসভা। এরই অংশ হিসেবে 7টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়। খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাগুল নিঝুম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাউসার হোসেন উপস্থিত ছিলেন। পৌরসভার নিজস্ব অর্থায়নে 1,47,00,000 টাকা ব্যয়ে খালগুলো খনন করা হবে। বান্দরবনের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর সদর জোনে 448 জন ক্ষতিগ্রস্ত নারী পুরুষের মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়। সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালীর বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ঢাকার সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। দুপুরে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তার আশপাশের এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার, পানি ও ওষুধ বিতরণ করা হয়। সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি প্রফেসর শামিমারা হাসানের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।